শুরু হচ্ছে সুরায় রাফার লেখা উপন্যাস আমি শুধু চেয়েছি তোমায়। কোথাও কোনো গার্ডসদের উপস্থিতি নেই, আর না আছে এরিসের পোষা হিংস্র মাংসাশী প্রাণী বোজোর। এরিস যেহেতু অফিস কক্ষে টালমাটাল, সেহেতু বোজোকে ডেকে বের করে আনার মতো দুঃসাহস নেই কারোর। চারিদিকের নিস্তব্ধতা অবলোকন করতে করতে একেবারে শূন্য মস্তিষ্কে এই প্রথমবার প্যান্ট হাউস ছেড়ে বেরিয়ে এলো ঈশানী। নিচে এসে এলিভেটর থেকে বেরিয়ে সোজা ছুটে গেল মাথা সমান পোক্ত প্রাচীর বেষ্টিত গেটের সম্মুখে। আজ আর উদ্ভ্রান্ত নয়, বরং ঠান্ডা মাথায় ভেবে বের করতে লাগলো ঠিক কোন দিকে গেলে রাস্তা পাবে ও। আজ বিকেলের ফ্লাইটে মাত্র রাশিয়ায় ল্যান্ড করেছে তুষার। এরপর মাইল 30 বরফাবৃত পিচ্ছিল রাস্তা পাড়ি দিয়ে প্যান্ট হাউসে ফিরতে ফিরতে সন্ধ্যা রাত। আজই ফেরার কথা ছিল না তুষারের, কিন্তু ব্রাডবাইয়ের অনুষ্ঠিত মাফিয়া প্রোগ্রামে থাকাটা আবশ্যক। তবে প্যান্ট হাউসে প্রবেশের আগেই এরিসের পাঠানো খুদে বার্তায় চক্ষু সচকিত হয়ে ওঠে ওর। জাস্ট প্রটেক্ট হার। কাকে প্রটেক্ট করার কথা বলেছে এরিস? কার প্রটেকশন নেই বা এতটা মাথা ব্যথা মাফিয়া বসের? ব্যাক সিটে গা এলিয়ে দিয়ে তুষার ভাবল কিয়ৎক্ষণ। পর মুহূর্তেই ওর অজ্ঞাত ভাবনার ইতি টেনে দৃশ্যপটে ভেসে ওঠে ঈশানীর ভয়ার্ত মুখমণ্ডল। ঈশানীকে দেখা মাত্রই চট করে মাথা তুলে কিঞ্চিত ঝুঁকে সামনের দিকে গভীর দৃষ্টিপাত করল তুষার। ওদিকে গেট ছাড়িয়ে বের হতে না হতেই ঈশানীর পথ আটকে দেয় একটা কালো রঙা রোলস রয়েল। গাড়ির ইঞ্জিন ছিল পুরোপুরি বন্ধ। অগত্যা গাড়ির মধ্যে কে আছে না আছে সেই সব লক্ষ্য না করেই পায়ের কাছে পড়ে থাকা একটা পাথরের ন্যায় বরফ খণ্ড দিয়ে ক্রমাগত আঘাত করতে করতে গাড়ির ফ্রন্ট গ্লাসটা ভাঙতে শুরু করে ঈশানী। তাও কয়েক মুহূর্ত ধরে চুপচাপ ঈশানীর অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডগুলো আশ্চর্য হয়ে দেখছিল তুষার। আজ করার চেষ্টা করছিল ওর পরবর্তী পদক্ষেপ। গাড়ির কাজটা যখন পুরোপুরি চূর্ণবিচূর্ণ, ঠিক সেই মুহূর্তে হাতে থাকা বরফের খণ্ডাংশটি ছুঁড়ে ফেলে তুষারকে এক প্রকার হতবিহ্বল বানিয়ে দিয়ে হঠাৎ করে জঙ্গলের উল্টো পথে ছুট লাগায় ঈশানী। এবার আর ভুল পথে নয়, সঠিক পথ ধরেই ছুটছে মেয়েটা। এরিস কি তাহলে ঈশানীকে প্রটেক্ট করার কথা বলছিল একটু আগে? ওহ শিট! নিজের মূর্খতায় বিরক্ত হয়ে সশব্দে গাড়ির স্টিয়ারিংয়ের উপর পাঁচ বসালো তুষার। ধীরে ধীরে অন্ধকারের মাঝে হারিয়ে যাচ্ছে মেয়েটা। এদিকে গাড়ির বেহাল দশা, এখনই ওকে না আটকালে আজ রাতে যা কিছু হয়ে যেতে পারে। সেই ভেবে তাড়াহুড়ো করে আধ ভাঙা গাড়িটাকে নিয়েই উল্টো রাস্তা ধরে অপ্রতিরোধ্য গতিতে ছুটে যায় তুষার। ল্যাম্পপোস্টের নিয়ন রোশনায় আলোকিত চারিপাশ। সূক্ষ্ম আলোক রশ্মি অনুসরণ করে অবশেষে জঙ্গল ছাড়িয়ে হাইওয়ে রাস্তায় এসে পৌঁছেছে ঈশানী। হিমালয়ের নেই তুষারাবৃত নামহীন পর্বতমালার ফাঁক ফোকর গলিয়ে এগিয়ে গিয়েছে রাস্তাটা। শুনশান নিস্তব্ধ রাতে আঁকাবাঁকা রাস্তাটাকে মৃত অজগরের মতোই ভয়াতুর ঠেকছে নীলাম্বরীর দু চোখে। তবে ভয়াতুর এই রাস্তার চাইতেও হাজার গুণ শঙ্কায় চুপসে আছে ঈশানী। এরই শোভানের গোলকধাঁধা থেকে মুক্তি পাওয়া মুখের কথা নয়, যখন তখন বদলে যেতে পারে দৃশ্যপট, সেই ভয়ে তটস্থ মেয়েটা। কুণ্ঠিত দৃষ্টি ফেলে চারিদিকে চোখ বুলিয়ে শুষ্ক ঢোক গিলল আলগোছে। অতঃপর গলায় পেঁচানো ওড়নার সাহায্যে খানিকটা মুখ থেকে এগিয়ে গিয়ে দাঁড়ালো রাস্তার ধারে। মিনিটের মাথায় না হলেও কিছুক্ষণ পরপর দেখা মেলে দু একটা মালামাল বোঝাইকৃত কাভার্ড ভ্যান আর লরির। অচেনা দেশে এসবে উঠতে সাহস পায় না ঈশানী। সহসা চাতকিনীর ন্যায় নিষ্প্রভ দৃষ্টি ফেলে চেয়ে থাকে রাস্তার অদূরে। ভাগ্যের জোরে যদি কোনো বিশ্বাসযোগ্য গাড়ি মিলে যায়, তবেই এই যাত্রায় মুক্তি ওর। কিন্তু ঈশানীর ভাবনাকে আচানক নস্যাৎ করে দিয়ে জঙ্গলের এবড়োখেবড়ো রাস্তার মাঝ থেকে হাওয়ার বেগে বেরিয়ে আসে তুষারের ভঙ্গুর জরাজীর্ণ গাড়িটা। গাড়িটাকে দেখা মাত্রই চিনে ফেলল ঈশানী, কারণ একটু আগেই নিজ হাতে গাড়ির এই হাল করেছে ও। প্যান্ট হাউস থেকে এত দূর পালিয়ে এসে আবারও সেই ভাঙাচোরা গাড়িটার সম্মুখীন হতে না হতেই কলিজার পানি শুকিয়ে মরা কাঠে পরিণত হলো অন্তঃকরণ। ঈশানী ভয়াতুর ঢোক গিলল। অতঃপর গাড়ির মধ্যে উপস্থিত মানবের দৃষ্টি এড়াতে রাস্তার উল্টো দিকে হাঁটা ধরল জোর কদমে। গাড়ি সমেত ওর পিছু নিয়েছে তুষার। ওদিকে চোখ মুখ খিচে ঈশানীও হাঁটছে সবেগে। এভাবে রাস্তা ধরে এগোতে এগোতে এক পর্যায়ে আগন্তুক এক ট্যাক্সির দেখা পেল ঈশানী। হাত নাড়িয়ে সেটাকে ইশারা করতেই থেমে গেল ট্যাক্সিটা। ট্যাক্সির দিকে পা বাড়িয়ে পেছনে এক পল শঙ্কিত দৃষ্টি ফেলল মেয়েটা। দেখল তুষারের গাড়িটা এদিকেই ছুটে আসছে হাওয়ার বেগে। ওকে দেখেছে কি দেখেনি সেটুকু ভাবনার ফুরসত নেই আপাতত। বরফ ঠান্ডা আবহাওয়ার মাঝেও তীর তীরে ঘামছে নাকের ডগা।
হাতে খুব বেশি সময় অবশিষ্ট নেই আর। সেই ভেবে অযাচিত ভয়ে মুখমণ্ডল নীল হয়ে এলো ওর। উদ্বেগে ঠকঠক করে কাঁপছে সমস্ত শরীর। তবুও কোনো মতে টেনে টুনে দুর্বল শরীরটাকে নিয়ে সামনে পা বাড়ালো ঈশানী। কিঞ্চিত ঘাড় নামিয়ে তড়িঘড়ি করে দু হাতে কড়া নাড়ল ট্যাক্সির টিন্টের জানালায়। জানালায় টোকা পড়ার সঙ্গে সঙ্গে কাঁচ নামালো ড্রাইভার মতো লোকটা। দেখতে শুনতে ভদ্রলোক, চোখের মাঝে নিদারুণ বিস্ময় তার। যদিও কৌতূহলটুকু ধরা দিল না ঈশানীর কাছে। চেহারার আদল অত্যন্ত স্বাভাবিক রেখে রুশ ভাষায় কিছু একটা জিজ্ঞেস করলো সামনে দাঁড়ানো হাঁপানি রোগীর মতো অস্থির চিত্তের মেয়েটাকে। লোকটার কথা বুঝে এলো না ঈশানীর। উল্টো তার কথার মাঝপথেই মুখমণ্ডলে রাজ্যের আড়ষ্টতা টেনে উতলা হয়ে ওঠে ভীত সন্ত্রস্ত মেয়েটা। কম্পিত স্বরে অনর্গল বলতে শুরু করে, হেল্প, প্লিজ হেল্প মি, প্লিজ। ঈশানীর বলতে দেরি লোকটা এক মুহূর্ত ভাবল না আর। চট করেই আনলক করে দিল গাড়ির দরজা। আরও একবার ঘাড় ঘুরিয়ে পেছনে ফেলে আসা তুষারের গাড়ির পানে শঙ্কিত দৃষ্টিপাত করে তড়িঘড়ি পায়ে গাড়িতে উঠে বসল ঈশানী। ওর অনুমতির অপেক্ষা না করেই পুনরায় চলতে শুরু করে গাড়িটা। গাড়ি চলছে কি চলছে না সেদিকে হোশ নেই ইস্যুর। ও এখনো ঘাড় ফিরিয়ে ব্যগ্র চোখে তুষারের গাড়িটাকে পরখ করায় ব্যস্ত, যেটা এতক্ষণ ধরে ওকে অনুসরণ করলেও কিয়ৎক্ষণের মাঝে অদৃশ্য হয়ে গিয়েছে তমসাচ্ছন্ন নিস্তব্ধ রাতের আড়ালে। ভয়ের চোটে হাঁপড়ের মতো ওঠানামা করছে ওর দুর্বল বক্ষপিঞ্জর। চোখ মুখের অবস্থা বিমর্ষ। ড্রাইভার মতো লোকটা লুকিং গ্লাসের সাহায্যে দু একবার চোখ বুলিয়েছে ইস্যুর পানে, তবে মুখ ফুটে একবারও জিজ্ঞেস করেনি ওর গন্তব্য। এদিকে তুষারের গাড়িটা হারিয়ে যাওয়ার পরপরই ব্যাক সিটে গা এলিয়ে দিয়ে স্বস্তিতে দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। এতক্ষণে বোধহয় বেরিয়ে আসা রুহটা আবারও অন্তরালে গিয়ে মিশেছে ওর। অহেতুক ক্রন্দনের জোয়ারে ঝাপসা চোখের মনি। মনে হচ্ছে এই তো কিছুক্ষণ আগেই সুন্দর পৃথিবীতে ফের পুনর্জন্ম নিল ও। ঈশানী যখন স্বস্তিতে শিথিল, নিশ্চিন্ত ওর এলোমেলো মস্তিষ্ক, ঠিক তখনই চারিপাশের পরিস্থিতি লক্ষ্য করে সম্বিত ফিরে পায় ও। কাচের জানালা ভেদ করে বাইরে নজর দিতেই ইস্যু দেখল এক জায়গাতেই স্থির হয়ে আছে চারিপাশ। তার মানে গাড়িটা চলছে না আর। জায়গাটা অচেনা, যার দরুন খুব ভালোভাবে খেয়াল করেও কিছুই ঠাউর করতে পারল না ঈশানী। গাড়িটা হঠাৎ রাস্তার মাঝে থামিয়ে রাখার কারণ কি, ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না সরল মেয়েটার। অগত্যা ফের দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে ওর উচাটন হৃদয়। উপায়ান্তর না পেয়ে মনে মনে কিছু ইংরেজি বাক্য সাজিয়ে প্রশ্ন করার জন্য উদ্যত হয় ড্রাইভারকে। প্রথমে কিছুটা ইতস্তত বোধ করলেও পরক্ষণে কিঞ্চিত জড়তা নিয়ে গলা উঁচিয়ে ড্রাইভারকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়বে তার আগেই ওর কর্ণগহ্বর ছাপিয়ে মস্তিষ্কে হামলে পড়ে ড্রাইভারের ফিসফিসিয়ে বলা রাশিয়ান কিছু কথার লাইন। যদিও রাশিয়ান কথার মানে খুব ভালো বোধগম্য নয় ঈশানীর, তবে ফ্লোরার সঙ্গে থেকে থেকে যতটুকু শিখেছে তাতে লোকটার কথার ভাবার্থ এই দাঁড়ায় যে, একটা ফরেনার মেয়ে পেয়েছি, সকালের মধ্যে ক্লাবে নিয়ে আসবো। রাতের আয়োজনে আপনি নিরাশ হবেন না আশা করি, কিন্তু এবারে পেমেন্টটা দ্বিগুণ করতে হবে। এতটুকুতেই যা বোঝার বুঝল ঈশানী। এর পরের কথাগুলো অজ্ঞাত, কী বা হতে পারে আর, হয়তোবা ওর দরদাম নিয়ে তর্ক বিতর্ক। তবে এইটুকু কথা শুনেই মুখ থেকে রক্ত সরে গেল ঈশ্বর। মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাসী মেয়েটা এতক্ষণে বুঝতে পেরেছে প্যান্ট হাউস থেকে বেরিয়ে ও আসলে কত বড় বোকামি করে ফেলেছে। পাপের আড়ালে সুরক্ষিত থাকা আর সরাসরি পাপের সম্মুখীন হওয়া দুটোর ফারাক যে কতটা বেশি তা ইতোমধ্যে বোধগম্য হয়েছে ওর। ঘাবড়ানো মস্তিষ্কটা বারংবার চক্কর দিয়ে উঠছে যেন। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেকে সস্তা আবর্জনা বইকি কিছুই লাগছে না আর। লোকটার কথা শুনে আতঙ্কে ঘাম ছুটে গেল ঈশানীর। মুহূর্তেই সাহসিকতার মেকি দেয়াল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে অসাড় হয়ে এলো শরীরটা। কণ্ঠনালীতে ভীষণ বাধা, মনে হচ্ছে দানবীয় এক অজানা শক্তি বল কণ্ঠরোধ করেছে ওর। তারপরেও শরীরের সর্বশক্তি প্রয়োগ করে তপ্ত শ্বাস ছেড়ে চেঁচিয়ে ওঠে ঈশানী, কোথাও যাব না, নামিয়ে দিন আমাকে, অসভ্য বদমাশ লোক, আমি নামবো, এক্ষুনি নামবো। ঈশানীর চিৎকারে হকচকালো লোকটা। ব্যাধিগ্রস্ত হয়ে পেছনে ঘুরে শক্ত হাতে মুখ চেপে ধরল ওর। তবুও দমল না ঈশানী। শরীরের সর্বশক্তি প্রয়োগ করে দালাল লোকটাকে প্রতিহত করার চেষ্টায় মত্ত হলো ফের। গলা উঁচিয়ে চেঁচাতে চাইল সবেগে, কিন্তু বলিষ্ঠ হাতের চাপে মুখ দিয়ে আওয়াজ বের হলো না আর। কিছুক্ষণের ধস্তাধস্তিতে বড্ড ক্লান্ত ঈশানী, তবুও হাল ছাড়েনি ও।
যেভাবে পারছে আঘাত করছে লোকটাকে। এক পর্যায়ে ঈশানীর তেজ আর জিতকে পুরোপুরি দমিয়ে দিতে ওর ঘাড়ের মাঝে ইঞ্জেকশন পুশ করলো লোকটা। অকস্মাৎ ব্যথায় মৃদু আর্তনাদ করে কুঁকড়ে গেল ঈশানী। পর মুহূর্তে দুনিয়ার সকল হুঁশ হারিয়ে ওর শীর্ণকায় নরম শরীরটা আস্তে করে ঢলে পড়ল গাড়ির ব্যাক সিটে। সকালের উদিত সূর্যের নরম আলোক শিখাটুকু মুখমণ্ডলে আছড়ে পড়তেই ধরফরিয়ে উঠে বসে ঈশানী। মাথাটা ঝিমঝিম করছে এখনো। আধো আধো ঝাপসা চোখে চারিদিক অবলোকন করে বুঝল ও এখনো গাড়িতেই আছে। বাইরের ঝুরঝুরে নিয়ন সূর্য কিরণ দেখে মনে হচ্ছে সকাল হয়েছে বহুক্ষণ। গাড়িটা চাকচিক্যে ঘেরা একটা বিলাসবহুল ক্লাবের সামনে দাঁড় করানো। যদিও দিবালোকের ফলে বাইরের রঙিন আলোগুলো সব নেভানো, তবে ভেতর থেকে ভেসে আসা পশ্চাৎ মিউজিকের উদ্ভট আওয়াজ আর বিদেশি মদের ঝাঁঝালো গন্ধই বলে দেয় এটা অস্বাভাবিক আর নোংরা চিত্তের মানুষগুলোর উল্লাস করার আস্তানা। কিয়ৎক্ষণ কৌতূহলী নজরে চারিদিকে চোখ বোলালো ঈশানী। এর মধ্যেই কালকের সেই ড্রাইভার নামধারী দালালটা এগিয়ে এসে গাড়ির দরজা খুলে অকস্মাৎ হাত চেপে ধরে ওর। লোকটার কর্মকাণ্ডে শঙ্কিত হয়ে পিছিয়ে গেল ঈশানী। চোখ মুখ খিচে গুটিয়ে রইল ব্যাক সিটের এক কোণে। ঈশানীর এহেন আতঙ্কিত বিমর্ষ চেহারা ভাবালো না লোকটাকে। উল্টো সামান্য আবর্জনার মতোই শক্ত হাতে টেনে হিঁচড়ে মেয়েটাকে বের করে আনলো গাড়ি থেকে। লোকটার হাতের মুঠোয় ওর কবজিটা বন্দি। ভয়ের তোড়ে রুগ্ন মানবীর ন্যায় ঠকঠক করে কাঁপছে ঈশানী। মাত্রাতিরিক্ত কুণ্ঠায় গলার স্বর ক্ষীণ। কেবল চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অনর্গল অশ্রুস্রোত। এই দিকটায় তুষারপাত হচ্ছে না, তবে রাস্তাঘাট ভীষণ পিচ্ছিল। সেই পিচ্ছিল রাস্তা ধরেই টানতে টানতে ক্লাবের মধ্যে নিয়ে যাওয়া হলো ওকে। দরজার সঙ্গে লাগোয়া করিডোরটা অন্ধকারে ঠাসা। সেখান থেকে এগিয়ে যেতে যেতেই কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে আসে ঈশানীর রিনরিনে ব্যথাতুর কণ্ঠস্বর। আমি ওই নোংরা জায়গাটাকে ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা। আমি ওখানে যেতে চাই না, দয়া করে ছেড়ে দাও আমায়। লোকটার সঙ্গে জোর জবরদস্তি অব্যাহত রেখেই অনর্গল ফুঁপাচ্ছিল ঈশানী। এক পর্যায়ে টেনে হিঁচড়ে ওকে প্রবেশ করানো হয় ক্লাবের লাউঞ্জে। এতক্ষণে আলোর দেখা মিলল অক্ষিপটে। বৈদ্যুতিক বাল্বের স্পষ্ট আলোয় কান্নাকাটি দমিয়ে এক ঝলক সামনে দৃষ্টিপাত করে ঈশানী। দিনের বেলা হওয়াতে ক্লাবটা ফাঁকা পড়ে আছে। আধ্যাত্মিক রকমের সৌন্দর্যে বেষ্টিত চারিদিক। দেখেই বোঝা যাচ্ছে এখানে সাধারণ লোকের পা পড়েনি কোনো কালেই। বিশ্বের নামি দামি সব আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টারের মিলনায়তন হতে পারে। তবে এই মুহূর্তে ক্লাবের সকল সৌন্দর্য ছাপিয়ে ঈশ্বর চোখ গিয়ে আটকালো অন্য কোথাও। ওর খুব কাছে, একেবারে মুখ বরাবর দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক। পরনে তার ব্ল্যাক মাস্ক আর ব্ল্যাক হুডি। তার ধূসর বাদামি নিগুড় নেত্রদ্বয় ঈশানীর ফোলা ফোলা আহত চোখে নিবদ্ধ। যেন বহুদিন ধরে এই নীল চোখ জোড়ার সাক্ষাৎ পায়নি সে। তেমনই নিষ্প্রভ শূন্য তার চাউনি। দু চোখে আবেগ নেই, আর না আছে অনুভূতির লেশ। তবুও কিছুতে একটা জমে আছে ওই নিষ্ফল অক্ষিগহ্বরে। অন্য কেউ না চিনলেও এই পিয়াসিং করানো শূন্য নির্জীব চোখ দুটো কখনোই ভুলতে পারবে না ঈশানী। ও নিশ্চিত এটাই এরিস। যদিও ওর মনোবল ঠুনকো, বারবার ভেঙে যায় আত্মবিশ্বাস। তবুও ওই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে অপছন্দের নিষ্ঠুরতম লোকটার কাছে সাহায্য চাইতে একবিন্দু দ্বিধাবোধ করল না ঈশানী। দালালটার হাতের মধ্যে থেকেই ক্রন্দনরত গলা উঁচিয়ে হুডি পরিহিত লোকটাকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনি এরিস তাই না? দয়া করে রক্ষা করুন, ওরা আমাকে নোংরা জায়গায় পাঠিয়ে দিবে। আপনি তো চাইলে সব পারেন, আমাকে একটু সাহায্য করুন। আমি আর কোনোদিন পালাবো না, মিনতি করছি, এবারের মতো বাঁচান আমাকে। ঈশানীর এহেন চিত্তবিদারক কাকতি মিনতির পরেও কোনোরূপ ভাবান্তর দেখা গেল না লোকটার মাঝে। সে এখনও দু পকেটে হাত ঢুকিয়ে ঘাড়টা সামান্য করে দাঁড়িয়ে আছে নির্লিপ্তে। অনুভূতিহীন শূন্য চোখ জোড়া আটকে আছে কান্নারত ঈশানীর শান্ত ফ্যাকাশে মুখশ্রীতে। লোকটার মাঝে কোনোরূপ প্রতিক্রিয়া না দেখে সন্দিহান ঈশানী কান্নার জোরে ফুপিয়ে উঠে ফের প্রশ্ন ছুড়ল কি, আপনি এরিস তো? কোনোরূপ জবাব এলো না অপরপক্ষ থেকে। দালাল লোকটাও আর ফুরসত দিল না ঈশানীকে। জোর জবরদস্তি করে টেনে টেনে নিয়ে গেল ক্লাবের পেছনের কামরায়। পেছনের কামরাগুলোতে দেশি বিদেশি সুন্দরী রমণীদের অভাব নেই। তাদের প্রত্যেকের পোশাক আশাক অত্যন্ত সুনিপুণ আর নান্দনিক। এক একজনের শরীর থেকে ভুরভুর করে নির্গত হচ্ছে দামি পারফিউমের স্নিগ্ধ সুবাস।
অথচ এত চাকচিক্য আর আকর্ষণীয় পোশাক আশাকের মাঝে ঈশানী দাঁড়িয়ে আছে একটা ময়লা ছেঁড়া গাউন পরে, যেটা কিনা ওর সরু কাঁধ ছাড়িয়ে নিচে ঢলে পড়ছে বারবার। সবাই তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ওর মুখের দিকে, যা দেখে জড়সড় হয়ে দাঁড়িয়ে মাথা নুয়ে ফেলল ঈশানী। ফুপিয়ে কান্নার তোড়ে এখনও কম্পিত হয়ে উঠছে ওর দুর্বল শরীরটা। দালাল লোকটা আঙ্গুলের ইশারায় ওদের মাঝের একজনকে ডেকে পাঠিয়ে বলল, মেয়েটাকে রেডি করাও, সন্ধ্যায় নিলামে উঠবে ও। রোজ কথার আগামাথা কিছুই বুঝল না ঈশানী, অগত্যা তাকিয়ে রইল ফেলফেল করে। লোকটার নির্দেশে এগিয়ে এসে ওর বাহু চেপে ধরে স্লাটটা। আকস্মিক ঘটনায় ভরকালো ঈশানী, চেঁচিয়ে উঠে বলল, যাব না আমি, কোথাও যাব না। তৎক্ষণাৎ চোখ রাঙালো মেয়েটা, তেজি কণ্ঠে ঝাঁঝিয়ে উঠে বলল, যাবি না মানে? বিস্ময়ে হতবিহ্বল ঈশানী, এই মেয়েটা বাংলা জানে? অবশ্য জানারই কথা, এখানে সব স্লাটদের টিম লিডার ও। তথাপি ভাবনার গহ্বরে পৌঁছানোর ফুরসত পেল না মেয়েটা। তার আগেই নতুন উদ্যমে শুরু হলো টানা হেঁচড়া। মেয়ে স্লাটটার আদেশে আরও একজন এগিয়ে এসে আঁকড়ে ধরল ওর অন্য বাহুটা। অতঃপর স্থির কণ্ঠে বলল, ওকে মেকআপ রুমে নিয়ে যাও। জোর জবরদস্তিতে চুলগুলো এলোমেলো হয়ে লেপ্টে আছে সমগ্র মুখে। চেঁচামেচিতে কক্ষ থেকে বেরিয়ে হলরুমে জড়ো হয়েছে সকলে। হাই হিল পরিহিত মেয়েগুলোর টানা হেঁচড়ায় বিধ্বস্ত ঈশানী, যেন রাস্তা থেকে তুলে আনা উদ্ভ্রান্ত এক রুগ্ন মানবী। অবশেষে ভাগ্যের কাছে হার মেনে বৃথা চেষ্টার ইতি টানল সরল মেয়েটা। এতগুলা মানুষের সঙ্গে না পেরে সহসা ঢুকে গেল মেকআপ রুমে। সন্ধ্যা হতে না হতেই লাল নীল গ্লিটারের আলোয় জ্বলে উঠেছে সমগ্র মাফিয়া ক্লাব। ল্যান্টার্নের মৃদু হলদে রোশনায়ে চোখ ধরে আসার উপক্রম। চারিদিকে মম করছে রেড ওয়াইন আর সুস্বাদু স্ন্যাকের ঝাঁঝালো সুঘ্রাণ। ফ্রন্ট গেটের সামনে বিস্তৃত লাল গালিচা পেরিয়ে ভেতরে প্রবেশ করেছে একের পর এক নামি দামি গাড়ির বহর। গাড়িগুলোকে সদরে আমন্ত্রণ জানানোর জন্য গেটের কাছে দাঁড়িয়ে আছে এক ঝাঁক সুন্দরী রুশ তরুণী। তাদের আবেদনময়ী পোশাক আর দাঁড়িয়ে থাকার ভঙ্গিমা যে কোনো মাফিয়ার মনে কামনার ঢেউ তুলে দিতে সক্ষম। কুশল বিনিময়ের একটু পরেই শুরু হবে নিলাম। নিলামে মূলত সব আকর্ষণীয় আর দামি বস্তুকে সাজিয়ে গুছিয়ে প্রদর্শন করা হয় সকল মাফিয়াদের সম্মুখে। তারা সেগুলোকে জহুরি চোখে পরখ করে দাম নির্বাচন করেন। অতঃপর যে সবচেয়ে ভালো দাম দিতে পারে তার নিকট হস্তগত করা হয় ওই দামি বস্তুটি। দেশি বিদেশি আন্ডারগ্রাউন্ড সহিংস মাফিয়াদের আসর জমেছে পর্দার ওপাশে। সবাই তারা আলাদা আলাদা গ্যাং লিডার হওয়া সত্ত্বেও রাশিয়া তাদের গন্তব্যস্থল। তাই তো বছরে একবার হলেও ব্র্যাডবায়ের আয়োজিত প্রোগ্রামে উপস্থিত হয় সকলে। নিলামও শুরু হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ আগেই। এতক্ষণে মেকআপ রুম থেকে ঠেলে ঠুলে বের করা হয়েছে ঈশানীকে। পরনে ব্যাকলেস টকটকে লাল গাউন, যার এক পাশ হাঁটু অবধি দৃশ্যমান। পায়ে 4 ইঞ্চি সমপরিমাণ ব্ল্যাক স্টিলেটো, সরু তুলতুলে কবজি আর গলায় শোভা পেয়েছে হিরেখচিত চমৎকার শ্বেত পাথরের নেকলেস। স্মোকি আইশ্যাডোর সঙ্গে ম্যাচিং করে ঠোঁট রাঙানো হয়েছে গাঢ় ম্যাট লিপস্টিকের আস্তরে। সবকিছু পরিপাটি, কোথাও কোনো খামতিটুকু অবশিষ্ট নেই। তবুও মেয়েটার সমগ্র মুখমণ্ডলে ছেয়ে আছে রাজ্যের আধার। ঈষৎ কালো মেঘে ঢেকে যাওয়া আকাশের মতোই ফিকে লাগছে ওর নজরকাড়া সৌন্দর্য। নীল চোখ দুটোতে অসহায়ত্বের নিদারুণ ছাপ। ঈশানী চুপচাপ দাঁড়িয়েছিল বলে আবারও সে স্লাটটা এসে ধমকাতে শুরু করে ওকে। এখনো এখানে দাঁড়িয়ে কি দেখছো? তোমাকে ডাকা হচ্ছে, কানে শুনতে পাও না? আমি যাব না, দয়া করুন, আমি সত্যি এমন মেয়ে নই। ঈশানীর কান্নাকাটিতে বিন্দু পরিমাণ তোয়াক্কা না করেই মেয়েটা তেতো কণ্ঠে বলে উঠল, শুরুতে কেউই এমন থাকে না, এটা একটা স্বর্গের মতো জায়গা, ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে। ছি! ঘৃণায় চোখ মুখ কুঁচকে ফেলল ঈশানী। ওর এহেন অতীব সরলতায় বিরক্ত হয়ে মেয়েটা চোখে মুখে ক্ষুব্ধতা জড়ো হয় মুহূর্তেই। তৎক্ষণাৎ হাত ধরে টানতে টানতে এগিয়ে যায় ক্লাবের দিকে। যাওয়ার সময় পথে মধ্যে পুনরায় থমকালো ঈশানী। আবারও সেই হুডি আর মাস্ক পরিহিত লোকটা এখনও ওর দিকে শূন্য চোখে চেয়ে দাঁড়িয়ে আছে সে। লোকটাকে দেখা মাত্র নিজেকে আর ধরে রাখতে পারল না ঈশানী। এক ছটকায় মেয়েটার হাত ছাড়িয়ে ছুটে গেল লোকটার কাছে। বেঘরে 2 হাত দিয়ে তার হুডিটা খামছে ধরে ঠোঁট ভেঙে কেঁদে উঠল আচমকা।
কাঁদতে কাঁদতে উদ্ভ্রান্তের মতো বলতে আরম্ভ করলো, অরণ্য, আমাকে বাঁচান। আমাকে ওরা নোংরা জায়গায় পাঠিয়ে দিতে চাইছে। দয়া করে ওদের বাধা দিন। আর কোনোদিন প্যান্ট হাউস থেকে পালাবো না আমি। একটাবার চিন্তাও করব না পালানোর কথা। তাও দয়া করুন, ওখানে যেতে দেবেন না আমায়। বিশ্বাস করুন, আমি পবিত্র। ওই জায়গাটাকে আমি ঘৃণা করি। কিছুক্ষণ পরেই সব শেষ হয়ে যাবে আমার। একটু দয়া করুন, এতটা নিষ্ঠুর হবেন না। এত বড় পাপ হতে দেবেন না। কিছু তো বলুন, অরণ্য। শরীরের সর্বশক্তি প্রয়োগ করে দুহাতে সৌবিষ্ট লোকটাকে ঝাঁকিয়ে ডুকরে কেঁদে ওঠে ঈশানী। অথচ বরাবরের মতোই নিশ্চুপ সে। ভাবলে সে নির্জীব চোখ দুটোতে না আছে কোনো আবেগ আর না আছে কোনো করুণা। ওর কাহিনীতে বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেল স্লাটটা। রাগে গজরাতে গজরাতে ওর রুগ্ন শরীরটাকে দু হাতে টেনে হিঁচড়ে নিয়ে পা বাড়ালো সামনের দিকে। এবারও পেছনে ঘুরে ডেকে উঠল ঈশানী, অরণ্য, বাঁচান আমাকে। ওই পাপিষ্ঠ চোখগুলোকে ঘৃণা করি আমি, ভীষণ ঘৃণা। টানা হেস্টার এই পর্যায়ে অকস্মাৎ মেজাজ হারিয়ে ওর তুলতুলে গালে সপাটে চড় বসিয়ে দিল মেয়েটা। অতঃপর এক ধাক্কায় তুলে দিল স্টেজে। স্টেজে উঠতে না উঠতেই ফোকাস লাইটগুলো একযোগে তাক করানো হলো ওর উপর, যার দরুন ক্লাবে উপস্থিত জোড়া জোড়া ভয়ঙ্কর চোখগুলো সব স্থির হলো ওর পানে। পাশে একজন অ্যাঙ্কর মতন লোক দাঁড়িয়ে আছেন। ঈশানী আসতে না আসতেই সে ব্রিটিশ অ্যাকসেন্টে সাবলীল গলায় গড়গড় করে বলতে শুরু করলো, সে এই ক্লাবের নতুন মুখ। কেউ কি তার দাম ধরতে চান? সামনে বসা অনেকের মাঝ থেকে একজন প্রথমেই বলে উঠল, ২৬ মিলিয়ন রুবল। এখানে যে প্রস্টিটিউট কেনাবেচা হয় তা আর বুঝতে বাকি নেই ঈশানীর। এই মুহূর্তে মস্তিষ্কটা পুরোপুরি ফাঁকা। পালাতে পালাতে ক্লান্ত মেয়েটা। অগত্যা এরকম একটা নোংরা জায়গায় দাঁড়িয়ে ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করা ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট নেই ঈশানীর হাতে। তাই তো নিম্ন মস্তকে চোখ দুটো খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছে চুপচাপ। 30 মিলিয়ন, 31 মিলিয়ন, 35 মিলিয়ন, 40 মিলিয়ন। এভাবেই মাফিয়াদের মাঝখানে তরতর করে দাম বাড়ছিল ঈশানীর। এমন একটা নোংরা জায়গায় দাঁড়িয়ে মানুষ হয়ে মানুষের কাছে নিজের দামাদামি শুনে গা ঘিনঘিন করে ওঠে ওর। অসহনীয় যাতনায় গর্জে ওঠে ভেতরের সুপ্ত আত্মসম্মানবোধ। বুজে রাখা চোখ দুটো থেকে আপন গতিতে নেমে আসে অশ্রুজলের চিকন স্রোত। এরই মাঝে একজন মাফিয়া হুট করেই বলে ওঠে, 50 মিলিয়ন রুবল। এবারে অন্য সব মাফিয়ারা চুপ। দামাদামি করার দুঃসাহস দেখালো না আর কেউ। সহসা জিতে যাওয়ার আনন্দে ঘাড় বাঁকিয়ে কপট হাসল ড্যানিয়েল। অ্যাঙ্কর লোকটা পুনরায় মাইক্রোফোন হাতে নিয়ে বলতে আরম্ভ করে, 50 মিলিয়ন 1, 50 মিলিয়ন 2। বাকি কতটুকু জিহ্বায় আটকে গেল লোকটার, যখন হুট করেই কেউ একজন ক্লাবে প্রবেশ করে উচ্চ স্বরে বলে ওঠে, 100 মিলিয়ন রুবল। সাধারণ একটা স্লাটের জন্য এত মোটা অঙ্কের প্রাইস শুনে হকচকালো ক্লাবের উপস্থিত সকলে। তাড়াহুড়ো করে একযোগে পেছনে ঘাড় ঘুরিয়ে দেখল এরিসি ওভানকে। 100 মিলিয়ন শব্দটা যেন ভূমিকম্পের মতোই নাড়িয়ে দিল পুরো মাফিয়া ক্লাব। ঈশানী নিজেও আশ্চর্য হয়ে চোখ খুলে ফেলল তৎক্ষণাৎ। আশেপাশে একপল নজর বুলিয়ে সামনে দৃষ্টিপাত করতেই দেখতে পেল এরিসকে। একটু আগের মতো হুডি আর মাস্ক পরে নয়, বরং ব্ল্যাক ভেলভেট মানানসই স্যুটের সঙ্গে হোয়াইট গোল্ডের ঘড়ি হাতে চড়িয়ে পুরো মাফিয়া ভাইব নিয়ে প্রোগ্রামে হাজির হয়েছে সে। পেছনে দাঁড়িয়ে আছে তুষার, বরাবরের মতোই মুখভঙ্গিমা স্থির তার। সরল কপাল টান টান করে সেও পা বাড়ায় সবেগে। আশেপাশের সকল মাফিয়াদের দৃষ্টি এখন এরিসের পানে নিবদ্ধ। ঈশানী নিজেও হতবিহ্বল নয়নে চেয়ে আছে মাফিয়া বসের দিকে। অথচ শুধুমাত্র ওই একজোড়া ধূসর বাদামি অনুভূতিহীন শূন্য চোখজোড়া এখনো মাদকের ন্যায় আটকে আছে নীলাম্বরীর দু চোখে। অবাকের মাত্রা ছাড়ালো পুরো আন্ডারওয়ার্ল্ড। সেসবে বিন্দুমাত্র তোয়াক্কা না করেই ধীরে ধীরে স্টেজের দিকে এগিয়ে এলো এরিস। সামনে এসে মেয়েটার মুখোমুখি দাঁড়িয়ে ওর আশ্চর্য চোখের সঙ্গে নিজের শূন্য চোখ দুটোর মিলন ঘটালো বিনা বাক্যে। বরাবরের মতোই গভীর নীল চোখের মাঝে থমকে দাঁড়ালো মাফিয়া বসের পুরো দুনিয়া। নির্দ্বিধায় নির্লিপ্তে কয়েক মুহূর্ত সেভাবেই অতিবাহিত করে চোখের তৃষ্ণা মেটালো খানিক। অতঃপর হাসকির স্বরে বলে উঠল, 100 মিলিয়ন, ইয়েট আই ওয়ান্ট হার।
বিরস মুখে গাড়িতে বসে আছে ঈশানী। ভেতর ভেতর সুপ্ত এক প্রশান্তির পারদ ছোটাছুটি করলেও অজ্ঞাত অস্বস্তিতে তেতো হয়ে আছে জীবের ডগা। একাধিকবার দুঃসাহস দেখিয়ে পালানোর চেষ্টা করেও সেই এরিসের মুখোমুখি হতে হয় বারবার। নিজের কর্মকাণ্ডে ভীষণ লজ্জিত ঈশানী। তবুও আজকের মতো বেঁচে যাওয়ার আনন্দে পুলকিত হৃদয়টা। মাফিয়া ক্লাবের বাইরে আসার পর থেকে খুশির জোয়ারে কেঁদে ভাসাচ্ছে মেয়েটা। তুলতুলে নাকের ডগা রক্তিম বর্ণ ধারণ করেছে। সুশ্রী ফ্যাকাশে মুখটাতে এতক্ষণে ধরা দিয়েছে সজীবতা। ওদিকে গাড়ির সামনে দাঁড়িয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আনুষঙ্গিক কার্যালাপগুলো মিটিয়ে নিল ইরিশ। ক্লাব কর্তৃপক্ষ আজ আহ্লাদে গদগদ। পারছে না ইরিশকে মাথায় তুলে কুর্নিশ জানাতে। মাত্র একটা মেয়ের জন্যই 100 মিলিয়ন গুনেছে ইরিশীয় ভান। সমীহত করতেই হবে। কাজ শেষ করে গাড়ির দিকে পা বাড়িয়ে কি ভেবে যেন পুনরায় ঘুরে দাঁড়ালো এরিশ। হাতের সাহায্যে আন্ডারকাট চুলগুলোতে ব্যাক ব্রাশ করতে করতে চট করেই বলে উঠল, 1 সেকেন্ড, ডু মি অ্যানাদার ফেভার। দ্রুত কদমে ছুটে এলো ক্লাবের লোকটা। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আর কিভাবে সাহায্য করতে পারি আপনাকে স্যার? প্রত্যুত্তর এরিশ বলল, আমার আরও একটা মেয়ে চাই। উচ্ছ্বাসে চিকচিক করে ওঠে লোকটার দু চোখ। সে তাড়াহুড়ো করে বলে, অবশ্যই স্যার, কোন মেয়েটা লাগবে বলুন। বিনা বাক্যে আঙ্গুল উঁচিয়ে মেয়েটাকে দেখালো ইরিশ। মেয়েটা এই ক্লাবের স্লারদের লিডার। আজ সকাল থেকে যার তত্ত্বাবধানেই ছিল ঈশানী। ক্লাবের লোকটা ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে, অতঃপর অবিশ্বাসের স্বরে বলল, এই মেয়েটা? লম্বা পা ফেলে গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে জবাব দিল ইরিশ, হ্যাঁ, এই মেয়েটাই। পেমেন্ট হয়ে গেলে তুষার নিয়ে যাবে ওকে। ফের আগ বাড়িয়ে কথার বলার সাহস পেল না লোকটা। মাথা নত করে ইরিশের গাড়িটাতে কুর্নিশ জানিয়ে ঠোঁট উল্টে মনে মনে বিড়বিড় এলো শুধু, এত সুন্দরী সুন্দরী স্লাট থাকতে এই মেয়েটাকেই কেন? আশ্চর্য। নির্জন হাইওয়ে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে বিশাল চকচকে রোলস রয়েল। গাড়ির মধ্যস্থানে পিনপতন নীরবতা বিরাজমান। ইরিশ নিজেই ড্রাইভ করছে আজ। ওর পাশের সিটে মুখ কাচুমাচু করে জড়সড়ো হয়ে বসে আছে ঈশানী। কান্নাকাটি থেমেছে বহু আগেই। তাও জলজলে চোখের কারণে সে জমে আছে ব্যথাতুর লোনা জল। পুরো গাড়িতে দুজনার শ্বাস প্রশ্বাস ছাড়া আর কোনো রূপ আওয়াজ নেই আর। রাতের আকাশে চাঁদের হদিশ নেই। থেকে থেকে মেঘ গুড়গুড় করছে ঈশান কোণে। আজ বহুদিন বাদে হয়তো রাজশাহীতে বৃষ্টি হবে। অসময়ের বৃষ্টি। ঈশানের বড্ড ইচ্ছে করছে একটুখানি খোলা আকাশে মুখ বাড়িয়ে দিতে, স্নিগ্ধ বাতাসে বক্ষ শীতল করতে, কিন্তু মুখ ফুটে বলার সাহস হলো না। অগত্যা কাচের জানালার ভেতর থেকেই চেয়ে রইল আধারে ঢাকা আকাশের পানে। ঠিক এমন সময় শান্ত নদীর স্রোতের ন্যায় একটু একটু করে নিচে নেমে গেল টিনটেড জানালার কাচটা। মুহূর্তে ঝপাত করে এক ঝটকা স্নিগ্ধ মেঘ ভেজা শীতল বাতাস এসে চোখে মুখে আছড়ে পড়ল ঈশানীর। হঠাৎ জানালা খুলে যাওয়ার বিষয় নিয়ে ইরিশের পানে ঘাড় ঘোরালো অবুঝ মেয়েটা। সামনের দিকে দৃষ্টি স্থির রেখে নির্বিঘ্নে গাড়ি চালাচ্ছে ইরিশ। ঈশো তখন থেকে ড্যাবডেবিয়ে তাকিয়ে আছে দেখে একাই কটমটিয়ে বলে ওঠে সে, সাফোকেশন হচ্ছিল, তাই খুলে দিয়েছি। এত বড় গাড়িতে সাফোকেশন? ব্যাপারটা বেশ অদ্ভুত। তাও চুপ হয়ে রইল ঈশানী। আবারও বিষাদপূর্ণ নীরবতায় ছেয়ে গেল পুরো গাড়িটা। তবে কিছুক্ষণ পরেই সকল নীরবতার ইতি টেনে স্বগতিতে বেজে ওঠে ইরিশের ভাইব্রেট করা মোবাইল ফোনটা। ফোনের লোকেশন দেখে এগোচ্ছিল ইরিশ। কানে কোনো ইয়ারপডও ছিল না। অগত্যা ড্রাইভিং অব্যাহত রেখেই লাউড স্পিকারে দিয়ে ফোনটা রিসিভ করলো ও। ফোন তুলতে না তুলতেই ওপাশ থেকে তুষার বলল, মেয়েটাকে কি করব এখন? কিয়ৎক্ষণ চুপ থেকে জিভের ডগায় গাল ঠেলে চোয়াল শক্ত করে ইরিশ বলে ওঠে, জানে মেরে ফেলো। ইরিশের হুকুম শুনে শিউরে ওঠে ঈশানী। চকিতে দৃষ্টি ফিরিয়ে ভয়ার্ত ঢোক গিলে চুপচাপ। ওর কথায় সম্মতি জানিয়ে তুষার কল কেটে দেবে তার আগে ইরিশ বাদ সেধে বলল, মারার আগে ওর ডান হাতটাকে ভেঙে গুঁড়িয়ে দেবে। এবারও সম্মোহনী সূচক বাক্য প্রয়োগের মাধ্যমে কল কাটে তুষার। ইরিশের নৃশংসতা দেখে অভ্যস্ত ঈশানী। নতুন করে আটকে ওঠার কিছু নেই, কিন্তু ওর চোখে মুখে বিস্ময়ের ছাপ সুস্পষ্ট। সহসা কৌতূহলের পারদ দমাতে না পেরে চট করে প্রশ্নটা করেই ফেলল ইরিশকে, এভাবে হাত ভেঙে দিতে বললেন কেন?
কী ক্ষতি করেছে উনি আপনার? নিশ্চুপ এরিস, ভাবলেশহীন হয়েই ড্রাইভ করছে সে। প্রশ্নের উত্তর না পেয়ে কিঞ্চিত অপমান বোধ করল ঈশানী। অন্যদিকে ঘুরে বিড়বিড়ালো তৎক্ষণাৎ, ভুলেই গিয়েছিলাম, উনি কাউকে কৈফিয়ত দেন না। ও তোমাকে থাপ্পড় মেরেছে তাই? অত্যন্ত রূঢ় স্বরে জবাব দেয় ইরিশ। এটুকু বলতে ওর বোধহয় জিভ খসে পড়ার উপক্রম। ইরিশের প্রত্যুত্তরে চোখ কপালে উঠে গেল ঈশানীর। বিদ্রুপাক্ত হেসে মনে মনে বলল, মেয়েটা সামান্য একটা থাপ্পড় মেরেছিল বলে তাকেই শাস্তি দিলেন, তাহলে আপনার আদতে কী শাস্তি হওয়া উচিত ইরিশ ইউভান? মনে মনে হাজারটা ঝাঁঝালো বাক্য আওড়ালেও ইরিশের মুখের উপর সেসব বলার বিন্দুমাত্র সাহস নেই ভীত সন্ত্রস্ত মেয়েটার, যার দরুন গলার স্বর কিঞ্চিত খাদে নামিয়ে ঋণ ঋণে আওয়াজে ফের শোধালো, মানে আপনার তো ঘুমিয়ে থাকার কথা ছিল, তাহলে এত সকালে এত দূর ড্রাইভ করে এলেন কি করে? মেয়েটার কথায় কপট হাসিতে প্রসারিত হলো ইরিশের ঠোঁটের আগা। কয়েক ন্যানো সেকেন্ডের মাঝে আবারও মিলিয়ে গেল হাসি। গভীর গলায় বলল, তুমি যে কতটা বোকা সেটা তোমার কর্মকাণ্ডতেই প্রকাশ পায়। নইলে কাউকে ড্রাগ দেওয়ার আগে অ্যাটলিস্ট চেক করা উচিত আদৌ সেটার মেয়াদ আছে কিনা। প্রত্যুত্তরে চোখ মুখ কালো করে ঈশানী কিছু বলবে, তার আগেই অকস্মাৎ মাঝ রাস্তায় ব্রেক কষল ইরিশ। কিছু একটা দেখতে পেয়ে মুহূর্তেই স্বাভাবিক মুখভঙ্গিমা থমথমে হয়ে উঠল ওর। স্টিয়ারিংয়ে রাখা হাত দুটো মুষ্টিবদ্ধ করে রক্তিম চোখে তাকিয়ে রইল সামনের দিকে। ওর তীক্ষ্ণ দৃষ্টি অনুসরণ করে সামনে নজর দিতে ঈশানী দেখল কালকের সেই দালাল লোকটার দুবাহু শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে আছে কয়েকজন গার্ডস। মাঝ রাস্তায় আবারও কালকের সেই লোকটাকে দেখে ধুকফুক করে উঠল ঈশানীর ওচাটন হৃদয়। শুষ্ক ঢোক গিলে তড়িঘড়ি করে গুটিয়ে গেল অজানা আশঙ্কায়। বৃষ্টি পড়ছে না, তাও গ্লাস ওয়াইপারটা চালু করে গাড়ি থেকে নেমে যেতে যেতে ঈশানীকে উদ্দেশ্য করে ইরিশ বলে, এখানেই বসে থাকো। ঈশানী তাই করল। গাড়িতে বসে থেকেই সামনের দিকে দৃষ্টিপাত করে বুঝতে চেষ্টা করল ইরিশের পরবর্তী পদক্ষেপ। এর কিছুক্ষণের মাঝেই ওর ভাবনাকে পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিল ইরিশ। ও এগিয়ে গিয়ে দু হাতে সার্জিক্যাল গ্লাভস পরে লোকটার মুখোমুখি হয়ে দাঁড়ালো প্রথমে। অতঃপর এদিক ওদিক ঘাড় ফুটিয়ে আচমকা টান মেরে গাড়ির ডিকির সঙ্গে চেপে ধরল লোকটার মাথা। ইরিশের কাণ্ডে চোখ বড় বড় হয়ে গেল ঈশানীর। চোখ মুখ জুড়ে ঝরঝর করে নেমে এলো অপ্রত্যাশিত আতঙ্ক। ওর আতঙ্কের মাঝে আরেক দফা জলোচ্ছ্বাস তুলে দিল ইরিশ। কোনোরূপ কথাবার্তা ছাড়াই গাড়ির সঙ্গে একের পর এক আঘাত করে থেতলে দিতে শুরু করে লোকটার সমগ্র মুখমণ্ডল। এহেন নৃশংসতা দেখে ঘাম ছুটে যায় ঈশানীর। মেয়েটা হাঁপাতে হাঁপাতে চিৎকার করে ওঠে আচমকা, কি করছেন এসব? কেন লোকটাকে এভাবে মারছেন? থামুন! ঈশানীর কথায় কোনোরূপ খেয়াল নেই ইরিশের। অত্যন্ত ক্রোধের বশবর্তী হয়ে ক্রমাগত লোকটাকে গাড়ির সঙ্গে আঘাত করে যাচ্ছে সে। আঘাতে আঘাতে লোকটার মাথা ফেটে চৌচির, নাক মুখ থেতলে গিয়ে বীভৎস দেখাচ্ছে মুখমণ্ডল। গলগল করে জলস্রোতের ন্যায় বেরিয়ে আসছে তাজা রক্ত। ও রক্তে বারবার ভরে উঠছে গাড়ির ফ্রন্ট গ্লাস। পর মুহূর্তে গ্লাস ওয়াইপারের সাহায্যে মুছে যাচ্ছে সবটা। এমন হৃদয় বিদারক বীভৎস দৃশ্য খুব বেশিক্ষণ বসে বসে সহ্য করতে পারল না ঈশানী। চোখ মুখ খিচে গলা ছেড়ে চেঁচিয়ে উঠল পুনরায়, দয়া করে থামান এসব, আমি আর সহ্য করতে পারছি না, অনেক হয়েছে, আর না, ছেড়ে দিন ওকে, মাথা ঘুরছে আমার, মরে যাব তো। চোখ মুখ খিচে বসেছিল ঈশানী। ভয়ের তোড়ে রুহটা বোধহয় ঠোঁটের আগায় উঠে এলো এবার। হাত পা এখনো কাঁপছে, হাঁপড়ের মতো ওঠানামা করছে বক্ষপিঞ্জর। আশেপাশে সবকিছু শান্ত লাগছে। অবশেষে চোখ বন্ধ অবস্থায় ও অনুভব করল গাড়িটা চলছে। সহসা ভয় ডরের লাগাম টেনে আধো আধো করে চোখ খুলল ঈশানী। চারিদিকে নজর বুলিয়ে দেখল সবকিছু স্বাভাবিক। ইরিশ ওর পাশেই বসে আছে। ফ্রন্ট গ্লাসের রক্তের কোনো ছিটে ফোঁটাও নেই। সবকিছু এতটা স্বাভাবিক লক্ষ্য করে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় ঈশানী। ফলস্বরূপ মুখের ওপর এক হাত রেখে একা একাই বলে ওঠে, আমি কি তবে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম? মেবি। স্টিয়ারিংয়ে হাত চালাতে চালাতে ছোট করে উত্তর দেয় ইরিশ। অতঃপর সিটের অন্য পাশে ফেলে রাখা রক্তাক্ত গ্লাভস দুটোকে আস্তে করে সরিয়ে রাখে পেছনে।
মেঘের গর্জনের সাথে সাথেই রাতের আকাশের বুক চিরে ঝমঝমিয়ে নেমে এসেছে এক পশলা ঝুম বৃষ্টি। আজ বহুদিন বাদে বৃষ্টি দেখল ঈশানী। রাতের বৃষ্টিতে মন খারাপ উবে গেল ওর। গত দুদিনের এত এত ঝড়ঝাপটা, দুশ্চিন্তার পাহাড় সবকিছুকে মস্তিষ্ক থেকে দূরে সরিয়ে বাইরে হাত বাড়ালো বৃষ্টি ছোঁয়ার প্রয়াসে। ঈশানীকে জানালা দিয়ে বৃষ্টি ছুঁতে দেখে কী ভেবে যেন হুট করে গাড়ি থামিয়ে এরিস বলে ওঠে, তুমি চাইলে ভিজতে পারো। মাফিয়া বসের অনুমতি পেয়ে ঘাবড়ালো মেয়েটা। চোরা চোখে ওর পানে দৃষ্টি নিক্ষেপ করে শুষ্ক একটা ঢোক গিলে শোধালো, কি ভুল করেছি আবার? ভুলের কথা কখন বললাম? সত্যিই ভিজতে পারি? ঠোঁট উল্টালো ইরিশ, বলল, অ্যাজ ইউর উইশ। তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে পড়ল ঈশানী। ফাঁকা রাস্তার মাঝে ঠায় দাঁড়িয়ে স্নিগ্ধ বাড়িধারায় নির্বিঘ্নে মেলে ধরল দুবাহু। ভেতর থেকে উগড়ে আসছে দলা পাকানো কান্নার জোয়ার। ঈশানী কাঁদল না, কেবল দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে রইল নিরন্তর। যেন বৃষ্টির এই শীতল পরশে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে ওর পবিত্র শরীরটা। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ওই পাপিষ্ট মানুষগুলোর নোংরা হাতের অযাচিত স্পর্শ। ওদিকে ব্যাকসিটে শরীর এলিয়ে দিয়ে বৃষ্টি স্নাত সরলতার পানে বেকুল নয়নে তাকিয়ে আছে মাফিয়া বস। বাঁধ ভাঙা উত্তাল উর্মিমালার মতোই বেসামাল ওর হৃদয়টা। ভেতরে দাউ দাউ করে জ্বলছে অসহনীয় সুপ্ত আগ্নেয়গিরির দাবানল। অথচ চারিদিকে ধরণী মাতানো বাঁধ ভাঙা বৃষ্টি। এভাবেই, ঠিক এমন করেই মাফিয়া বসের শক্ত কড়াপড়া উত্তল হৃদয়ের সরলতার হঠাৎ আগমন যেন ছিল এক পশলা স্নিগ্ধ শীতল বাড়িধারা, যে বাড়িধারার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কণাকেও ধ্বংসস্তূপে পরিণত করায় অক্ষম স্বয়ং মাফিয়া বস। সেই তখন থেকে ধ্যানমগ্ন হয়ে মেয়েটাকে সূক্ষ্ম নজরে পরখ করছে ইরিশ। ওর হাসি, ওর আনন্দ, ওর কান্না, ওর অভিমান, সব কিছু। এইভাবেই নীলাম্বরীকে দেখে দেখে চোখ জুড়িয়ে আসে ওর। আবেশে চোখের পাতায় পলক ছেড়ে মনে মনে কঠোর সিদ্ধান্ত নেয় অকস্মাৎ, যা খুশি হয়ে যাক, এখন থেকে আর নিজের বেসামাল হৃদয়টাকে আটকাবে না ও। যত যাই হোক, লাগাম টানবে না অনুভূতির। এখন থেকে হৃদয়টা যা চায় সেটাই হতে দেবে ও। হোক সেটা দুর্বলতা, ভালো লাগা কিংবা এর চেয়েও ভয়ঙ্কর কোনো জিনিস। কারণ অসহনীয় বেসামাল হৃদয়ের এই টানাপোড়েনে ইতোমধ্যে হাঁপিয়ে উঠেছে ইরিশ। ও বুঝে গিয়েছে ঈশানী তুজ কর্ণিয়া কোনো সাধারণ মেয়ে নয়। মাফিয়া বসের ইস্পাত কঠিন হৃদয়টা শুধুমাত্র চোখের চাউনিতে উলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে যেই মেয়ে, সে আর যাই হোক অতি সাধারণ মানবী নয়। মেয়েটাকে নিয়ে ভেবে ভেবে ক্লান্ত ইরিশ। এখন একটু বিশ্রামের প্রয়োজন। অগত্যা বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে মাথাটা শূন্যে ছেড়ে দিয়ে দু চোখ বুজে তপ্ত নিগুড় সরে বিড়বিড়ালো সে, প্রেম আমার। মাফিয়া বস আর সরলতার দৃশ্যপট অনুকরণ করে ভাবনার জগৎ ছাপিয়ে ভেসে আসে এক অযাচিত দুটো গানের লাইন। চাইলে আশকারা পাক, বেঁচে থাকার কারণ, আজকে হাতছাড়া যাক ব্যস্ততার বারণ, লিখব তোমার হাতে আমি আমার মরণ। এইটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমায় গল্পের পর্ব ২০-২। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।